দেশ, দেশের মাটি, দেশের মানুষ এই তিন সত্যকে জীবনে ধারণ করে আমৃত্যু লড়ে গেছেন সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর জন্য, লড়ে গেছেন স্বৈরাচারী ক্ষমতার বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, লড়ে গেছেন জনগণের অধিকার প্রতিষ্ঠায়। সময় তাকে রাজনীতিতে এনেছে, সময় তাকে আপসহীন নেত্রী বানিয়েছে, সময় তাকে দেশের রাজনৈতিক অভিভাবক বানিয়েছে। তার প্রয়াণে দেশ আজ শোকস্তব্ধ, পাকরুদ্ধ। গণতন্ত্রকামী আপমর জনগণ, অশ্রুসজল ৫৬,০০০ বর্গমাইলে জাতীয়তাবাদী প্রাণ। প্রিয় দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন গৃহবধূ থেকে আপসহীন নেত্রীর আয়োজনে আপনাদের সাথে আছি আমি মুক্তাদির অনিক। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী এবং একুশে টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুনুর রশিদ। স্বাগত আপনাদের এই বিশেষ আয়োজন। আমরা সবাই ভারাক্রান্ত, বেগম জিয়া নেই আমাদের মাঝে। এই যে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠা বেগম জিয়ার, এই যে বেগম জিয়ার একটা পর্যায়ে আসলে আমরা বেগম জিয়াকেই মনে করেছি যে বিএনপির হাল ধরেছেন। কারণ জিয়াউর রহমান সাহেব, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেব তো বেশি দিন আসলে এই দলটা গঠন করার পরে উনি এভাবে ছিলেন না, অ্যাসোসিয়েশনে মারা গিয়েছেন। কিন্তু এই যে সব কিছু ছাপিয়ে বিএনপির নেত্রী হয়ে ওঠা, একটু শুনতে চাই হারুন রশিদ। এমনিতে তো ধরেন আমাদের যা বয়স তাতে ওনার মূল সময়টা আমরা দেখেছি, আমি দেখেছি। ধরেন সেটি যদি বিশেষ করে আপনি এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা শেষ দিকে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, তার আগে মূলত স্কুলে কলেজে পড়তাম। আর ওনার এই ভাবমূর্তিটা মূলত এরশাদ, একটা হচ্ছে যে বিএনপিকে ধরে রাখা, সেটি তো উনি গৃহবধূ থেকে এই দায়িত্বটা নিয়েছেন এবং 46 বছর এরকম সময়টা উনি এটার নেতৃত্ব দিয়েছেন। যে জিনিসটা হয়েছে যে এরশাদ বিরোধী আন্দোলনে ওনার একটা অন্যরকম ভাবমূর্তি গড়ে উঠেছে। ওই সময় কিন্তু বিএনপি, আওয়ামী লীগ যুগপৎ, মানে সব দল মিলেই তো আন্দোলন হচ্ছিল। কিন্তু এর ভিতরে কিছু ব্যতিক্রমী ঘটনা ঘটে, যেমন এরশাদের সাথে সমঝোতা করে নির্বাচনে যখন গেল আওয়ামী লীগ 86 সালে জামায়াত ইসলামী, উনি কিন্তু তখন নির্বাচনে যাননি। হয়তো ওই জায়গাটা খুব মানুষ গ্রহণ করেছে যে আসলে তো সেটি হয় না। এবং তারপরে আবার ধরেন 90 যখন স্বৈরশাসক এরশাদের পতন হয় গণঅভ্যুত্থানে, পরের ধরেন এই যে উনি যে যাননি আগে মাঝখানে নির্বাচনে গিয়ে কিছু সুবিধা উনি নিতে পারতেন, কিন্তু ওইটা উনি করেননি। অর্থাৎ তার চরিত্রে ওইটা ছিল না। না থাকার কারণে আপনি দেখেন 90 গণঅভ্যুত্থানের পর যেটা হলো, অনেকেই কিন্তু ভাবছিল যে আওয়ামী লীগও কিন্তু চিন্তা করেছিল যে 91 সালে ইলেকশনের পরে তারা ক্যাবিনেট গঠন করে ফেলবে, কিন্তু বাস্তবে কিন্তু সেটা ঘটেনি। ভোটের বাক্সে কিন্তু খালেদা জিয়া এবং তার দল বিএনপি, সেটা মানুষ কিন্তু সেটাকে মূল্যায়ন করেছে। এরপরে তার যে ধরেন আপনি যদি শাসনামল ধরেন, তার যে ইমেজ শাসনামলে গড়ে ওঠেনি। আমি এটি খুব স্পষ্ট করে বলতে চাই। তিনি তো দুইবার বা তিনবারই বলেন প্রধানমন্ত্রী, বিষয়টা ওখানে না। বিষয়টা হচ্ছে 15 বছর। আমার কাছে যেটা খুব দৃঢ়ভাবে মনে হয় যে উনি কিন্তু একটা সমঝোতা করলে কিন্তু আওয়ামী লীগের সাথে উনি জেলখানায় যেতে হতো না, কারাগারে থাকতে হতো না। ওই জায়গাটায় কিন্তু উনি দেখেন ওনাকে যে মামলাগুলোয় নেওয়া হয়েছে, সে মামলাগুলো মানুষ তখনও জানতো, এখনও জানতো যে ওই মামলাগুলো গ্রহণযোগ্য না, এবং সেটার যে ঠুনকো মামলা। তারপরে তাকে ধরেন মামলা হলো, আমি ধরে নিলাম মামলা হলো, মামলার পর উনি কি পালিয়ে যাওয়ার কোনো ব্যক্তি নাকি যে তাকে কারাগারে নিতে হবে? এবং সাজা যদি যে কোর্ট দিয়েছে, এটা কিন্তু জামিনও দেওয়া যায় আপিল পর্যায়ে। মানে এই জিনিসগুলো তার ক্ষেত্রে ঘটেনি এবং তিনি কোনো সমঝোতার জায়গায় যাননি। খুবই ইন্টারেস্টিং কথা। সমঝোতার জায়গায় উনি 1981 সালেও যাননি। না, আমি সেটাই বললাম যে উনি হচ্ছে যে জিনিসটা হয়েছে, আমি তার শাসনামলের জায়গাটা বলি, যে শাসনামল দিয়ে ওনাকে বিবেচনা আমি করতে চাই না, করতে চাই ওনার সংগ্রামী অবস্থানগুলো থেকে। যে 90 আমি এরশাদ বিরোধী শাসনের কথা বললাম একটু আগেই, যেটা আপনি বলছেন সেটা জাহেদ ভাই বলল, যে একই সঙ্গে উনি কিন্তু সমঝোতা করেননি, কখনো আপোষ করেননি। আপনারা কিন্তু ওই সময় শুনবেন যে এরশাদের সময় লং ড্রাইভের কথা শোনা যায়, কিন্তু বেগম জিয়ার ক্ষেত্রে কিন্তু সেটা শোনা যায় না। মানে আমরা তো ওই সময়গুলো দেখছি, আমরা তখন স্টুডেন্ট ওই সময়। এরপরে এই সময়টা তো পুরা টানা আমাদের চোখের সামনে দেখা, তাকে কারাগারে নিয়ে যাওয়া, তার বিরুদ্ধে মামলা দেওয়া, সেই মামলায় আবার যে শাস্তি হয়েছে সেটা আবার আপিল করে শাস্তি বাড়িয়ে দেওয়া। খুব ইন্টারেস্টিং। এখানে মানে আপিল করলে যে শাস্তি কমে, সাধারণত এখানে বেড়েও যায়, এখানে আমরা দেখতে পেয়েছি। এবং এই সময়টায় কিন্তু উনি আপোষ করেন, কারাগারে থেকেছেন। তারপরে উনি তো ওখানে
অসুস্থ, ওনার তো বয়স হয়েছিল তখন, তখনও তো বয়স, এবং তাকে কিন্তু কোনো ছাড় দেওয়া হয়নি। আপনি খেয়াল করেন যে ওই পরিত্যক্ত অ্যাবান্ডেন্ট যে কারাগারটা নাজিমুদ্দিন রোডের, সেখানে তাকে রাখা হয়েছে। এবং ওনার চিকিৎসার যে বিষয়টি, সেটি ধরেন বারবার একবার আইন দেখায়, একবার কানুন দেখায়, আবার যখন নির্বাহী আদেশে ওনাকে মুক্তি দিল করোনার সময়, কেন দিল এটা আমি খুব ভালো করেই বুঝি। করোনার সময় খোদা না করুন কিছু, মানে তার কিন্তু স্ট্রেংথ সম্পর্কে ওই সময়ের আওয়ামী লীগ সরকার কিন্তু বুঝতো। আমি এটা বলি এই কারণে, কারণ করোনার সময়টা রিস্ক নিতে চায়নি কিন্তু আওয়ামী লীগ সরকার, যার কারণে ওনাকে বাইরে এনে ওনার বাসায় রেখেছে, এক ধরনের গৃহবন্দী। সুতরাং তার যে স্ট্রেংথ, তার যে মানুষের তার প্রতি যে ভালোবাসা, এইটা কিন্তু ওই সরকারও বুঝতো না তা কিন্তু না। সুতরাং সে এক ধরনের রিস্ক ফ্রি থাকতে চেয়েছে, কিন্তু দীর্ঘদিন এই কারাগার এটা তার জন্য খুবই একটা ক্ষতিকর জিনিস বয়ে এনেছে। তারপরে দেখেন দেশের বাইরে যখন চিকিৎসা, তখন তো আমরা সাংবাদিক, আমি তো তখন মানে আমি তখন সিনিয়র হয়ে উঠেছি সাংবাদিকতায়, তখন এই বিতর্কগুলো খুব হতো। দেখেন সমস্যাটা কত হলো যে আপনি বলেন নির্বাহী আদেশে, তো নির্বাহী আদেশে যদি খালেদা জিয়াকে জেলখানার বাইরে এনে তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া যায়, নির্বাহী আদেশে দেশের বাইরেও পাঠানো যেত। এইটি শেখ হাসিনা সরকার করেনি ওই জায়গা থেকেই তার ভিন্ডিকেশন, তার এক ধরনের ভিন্ডিকটিভ মন মানসিকতা, কিন্তু উনি কিন্তু কখনো এটার জন্য কখনো লালায়িত ছিলেন বা কখনো চেষ্টা করেননি। আর দেখেন গণতান্ত্রিক প্রক্রিয়া উনি যে জিনিসটা হচ্ছে, আপনি আরেকটি জিনিস আমি উল্লেখ করি, এরশাদের সময় লালদিঘি ময়দান চট্টগ্রাম, এখানে আওয়ামী লীগের অনুষ্ঠান মানে বড় প্রোগ্রাম ছিল, সেখানে হামলা হয়েছিল, তখন কিন্তু আওয়ামী লীগ আন্দোলন করে। ঢাকায় যখন প্রতিবাদ মিছিল বের হয়, তখন শেখ হাসিনা নিরাপত্তার কারণে বের হতে পারেনি, কিন্তু আপনি জানেন ওই মিছিলের কে নেতৃত্ব দিয়েছিলেন? ওই মিছিলে গিয়ে কিন্তু বেগম জিয়া উপস্থিত ছিলেন, যেখানে শেখ হাসিনা যাননি। এক্স্যাক্টলি, এই যে ওনার ভেতরে যে ডেমোক্রেটিক একটা নর্মস, এবং উনি কিন্তু ওই কারণেই কিন্তু দলের বাইরে উপরে উঠতে পেরেছেন। বিষয়টাতে আপনার প্রত্যেকটা রাজনৈতিক নেতা তো দল থেকে আসে, কিন্তু একটা পর্যায়ে যে দলের উপরে উঠে যান, সেই ঘটনাটা খালেদা জিয়ার ক্ষেত্রে ঘটছে, যে তিনি সেই জায়গাটা তৈরি করতে পেরেছেন। সেটা হচ্ছে তার 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 নিজস্ব রাজনৈতিক অবস্থান, অন্য দলের প্রতি তার সহমর্মিতা। ওনার কথাগুলো আপনি শুনবেন বিভিন্ন সময়, যে উনি কিন্তু চাচ্ছিলেন যে মিনিমাম বিষয়ে জাতীয় ঐক্য থাকুক, এবং রাজনৈতিক দলগুলোর সাথে উনি কিন্তু ওপেনই বলছেন রাজনৈতিক দলগুলোর সাথে রাজনৈতিক বিরোধিতা থাকবে, দেখাশোনা হবে না, কথা হবে না, সেটা তো হয় না। জি জাহিদ চৌধুরী, একই প্রশ্ন আপনার কাছে। আসলে দেখুন জনাব হারুন যে বিষয়গুলো বলছেন, সেগুলা বয়সের দিক থেকে উনি আমি প্রায় সমবয়সী, এবং আমি যখন 84-85 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে, এবং আমি যখন বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসি এরশাদের পতনের পরপরই, তো এই পুরো সময়টা আমরা বিশ্ববিদ্যালয়ের জীবনে দেখেছি। এবং বেগম জিয়া ওই সময়ে বিএনপির নেত্রী হিসাবে, যেটা আমি বললাম যে উনি 81 সালে জিয়াউর রহমান মারা যাওয়ার পর প্রথমে কিন্তু বিএনপির দায়িত্বে আসেননি, সদস্য হয়েছেন, প্রাথমিক সদস্য হয়েছেন, কিন্তু উনি চেয়ারপারসনের দায়িত্বে কিংবা চেয়ারপারসনের দায়িত্বে আসেননি। যখন এরশাদ জোর করে সাত্তার সাহেবকে, একটা নির্বাচিত সরকার, সাত্তার সাহেব কিন্তু ইলেক্টেড হয়েছিলেন, জিয়াউর রহমান মারা যাওয়ার পর ইলেকশন হয়েছিল, এবং ইলেকশনের 3 মাসের মাথায় যখন জোর করে এরশাদ ক্ষমতাটা দখল করে নিয়ে নিল, সামরিক শাসন জারি করলো, তখনই কিন্তু বেগম জিয়া বিএনপির পূর্ণাঙ্গ দায়িত্ব নিলেন। ওনার 43 কিংবা দলীয় চেয়ারপারসন হিসাবে, রাজনীতিতে 43 বছর, দলীয় চেয়ারপারসন হিসাবে 41 বছরের, এই যে 41 বছরের জার্নি, এই 41 বছরের জার্নিতে আমরা অনেকগুলা বাঁক আছে, অনেকগুলা মোমেন্টাম আসছে, যেটা উনি উতরে গেছেন। যেমনটি জনাব হারুন বলছিলেন, হারুন রশিদের বক্তব্যে এই কথাগুলো আসছে। আমি যদি এটাকে আর একটু টু দি পয়েন্ট বলি, যে দেখেন 86 নির্বাচনে জামাত এবং বিএনপি যোগ দিয়ে এরশাদের সাথে আওয়ামী লীগ প্রথম বলল লালদিঘিতে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে চিটাগাঙ্গে, বলার পর, এই কথাটি বলার পর তারা ঢাকায় এসেই 24 ঘন্টার মধ্যেই নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে দিল, এবং এই কারণে বারবার আওয়ামী লীগকে এই দুর্নাম বয়ে বেড়াতে হয়েছে দীর্ঘদিন, যে জাতীয় বেঈমান। শেখ হাসিনা নিজেই বলছিলেন, এবং নিজেই উনি এই উপাধিটা ধারণ করে নিলেন, উনি নিজে নির্বাচনে গিয়ে, এবং ওই নির্বাচনে এরশাদ পুরো নির্বাচনী ব্যয়টাও বহন করেছিল। এটা নিয়েও ব্যাপক রাজনৈতিক বুদ্ধা যারা আছেন তারা জানেন। এটা বেগম জিয়ারও এই ধরনের আহ্বান ছিল ওই সময়, যে নির্বাচন করলে, নির্বাচনে গেলে উনি বিরোধী দলীয় নেত্রী হতে পারতেন, উনি
আপনার পুরা নির্বাচনের ব্যয়টা সরকার বহন করতে পারতো, কিন্তু উনি ওই নির্বাচনে যাননি। এবং উনার না যাওয়ার সিদ্ধান্তটা যে সঠিক ছিল এটা প্রমাণ হয়েছে। ওই পার্লামেন্টটা মাত্র 2 বছর টিকেছিল, আপনি জানেন। 88-এ পার্লামেন্ট নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে, আগের নির্বাচনের অভিজ্ঞতায় কিন্তু আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী যোগ দেয়নি। আসম রবের নেতৃত্বে একটা পাতানো বিরোধী দল করে এরশাদ 88-এর নির্বাচন করেছিলেন। এবং এরই ধারাবাহিকতায় 90 সালের আন্দোলন, মানে 86, তারপরে 88-এর আরেকটা নির্বাচন, তারপরে আবার 90-তে এরশাদের পতন। মানে বেগম জিয়ার এই যে মোমেন্টাম, উনি যে ওনার আদর্শ নীতি কথার মধ্যে এক, স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে ওনার যে প্রাথমিক অবস্থান, যে জায়গা থেকে উনি আপসীন নেত্রীর উপাধিটা পান, এরপরেই জনগণ। এবং এটা দেখেন মানুষ, বাংলাদেশের মানুষ এই একটা জিনিস বেগম জিয়া মারা যাওয়ার পরে এটা আবারও প্রমাণিত হয়েছে। এবং ওইটার প্রমাণটা কিন্তু ওই সময়ে আছে। 91 নির্বাচনেও মানুষ প্রমাণ করেছে। এবং 91 থেকে 10 আর এদিকে 35 বছর পরে আবারও এসে বাংলাদেশের মানুষ প্রমাণ করছে, যদি আপনি রাইট ট্র্যাকে থাকেন, নেতা নেত্রী, রাজনৈতিক নেতা নেত্রীরা যদি সঠিক পথে পরিচালিত হন, বাংলাদেশের মানুষ তাদের হৃদয় উজাড় করে ভালোবাসা দিয়ে তাদেরকে বরণ করার জন্য রেডি। এটা 91 নির্বাচনে মানুষ প্রমাণ করেছে। বেগম জিয়াকে নির্বাচিত করে, বিএনপিকে নির্বাচিত করে, যেমনটি বলছিলেন যে ওই সময় আওয়ামী লীগ ক্যাবিনেটও ফর্ম করে ফেলছিল, যারা নির্বাচিত হয়ে কে কোন পদে যাবেন, কিভাবে হবেন সেটা বলে ফেলেছিল, কিন্তু তারা নির্বাচিত হতে পারেননি। ইভেন কলকাতার একটা পত্রিকায় ইন্টারভিউ দিয়ে শেখ হাসিনা বলেছিলেন বিএনপি 10টি আসন পেতে পারে। সেই বিএনপি কিন্তু সরকার গঠন করে প্রমাণ করেছে বেগম জিয়ার নেতৃত্বে যে উনি একটা দলকে, একটা রাজনৈতিক নেতৃত্ব দিতে পারেন এবং আপসীন নেত্রী হিসেবে উনি প্রতিষ্ঠা পান। আচ্ছা, দ্বিতীয় বিষয়ে যেটা আসছে, জনাব হারুন একটা জায়গায় ওনার সাথে আমি একটু দ্বিমত করি, যেটা বলছিলেন যে উনি প্রশাসক হিসাবে কিংবা প্রধানমন্ত্রী হিসাবে বেগম জিয়া ততটা উজ্জ্বল নন, এইরকমই আমি যদি বুঝে থাকি, এটা বুঝতে পারি। আচ্ছা, কিন্তু এখানে আপনি দেখেন 91-96-এর গভর্নমেন্টটা একটা ইউনিক গভর্নমেন্ট। ওই সময় বলা হয়, আপনি প্রচুর আলোচনা এটা নিয়ে হয়েছে, যে এই 91-96-এর যে বেগম জিয়ার যে সরকার ছিল, তারা কিন্তু প্রচুর কাজকর্ম করেছিল এবং বাংলাদেশে একটা ম্যাসিভ পরিবর্তন নিয়ে আসছে। গঙ্গা চুক্তি নিয়ে, রোহিঙ্গা, জাতিসংঘের রোহিঙ্গাদের ইস্যু নিয়ে, এবং আপনি সামাজিক ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন, এই যে মেয়েদের নারী শিক্ষার ক্ষেত্রে, মানে বেগম জিয়াতে এই যে ভোটে উনি বারবার কেন জিতে যেতেন, নারী শিক্ষার ক্ষেত্রে ওনার যে একটা অবদান আছে। উনি কিন্তু কথা কম বলতেন, জনসভায় বক্তৃতা করতেন, কিন্তু এমনিতে কথা বলার সময় খুব সবার ছিলেন, কাউকে আক্রমণ করতেন না। এই জিনিসগুলো মানুষ খুব পছন্দ করত, কিন্তু কাজগুলো ঠিকই করতেন। এবং প্রথম শাসন আমলে, প্রথমবারে বিএনপির প্রথমবারে দুর্নীতির অভিযোগ বলতে গেলে ছিলই না। তখন ব্যাপক উন্নয়ন হয়েছে দেশে, নারী শিক্ষার ক্ষেত্রে বলেন, সামাজিক উন্নয়ন ক্ষেত্রে বলেন, সামাজিক নেটওয়ার্কের ক্ষেত্রে বলেন, বিভিন্ন জায়গায় যে যত কিছু এই যে ইয়েগুলো চালু করা, কি বলে আপনার বয়স্ক ভাতা, সামাজিক নেটওয়ার্ক, এই ইয়েগুলো যেগুলো বলে আপনার নিরাপত্তা, যারা গরিব তাদেরকে একটা সেফটি নেটের ভিতরে নিয়ে আসা, অনেক কর্মসূচি তখন কিন্তু চালু হয়েছিল 91-96-এর। এবং সবচেয়ে বড় কথা আপনি যে দেখেন, ভারতের সাথে সম্পর্ক, এই একটা কথা কিন্তু বারবার আলোচিত হয়। এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স, আমরা অনেকে অনেক আমরা ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে শুনবো। আমাদের একটা বিরতির সময় আছে, আমরা বিরতি থেকে ফিরে এসে এই ইস্যু নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন গৃহবধূ থেকে আপসীন নেত্রী। উপস্থিত আছেন আমাদের সাথে জাহিদ চৌধুরী এবং হারুনুর রশিদ। জাহিদ চৌধুরী, বিরতির আগে আপনি ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে বলছিলেন। বেগম জিয়া বারবার একটি কথা বলতেন যে বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। বারবার আমরা, হ্যাঁ, এবং বেগম জিয়া এটা কিন্তু আসলে অ্যাডপ্ট করেছেন, মিন করতেন, এবং উনি কখনো প্রভু নির্ভর হয়ে ক্ষমতায় যেতে চান না। একটু শুনতে চাই আপনাকে। এই আলোচনার অবশিষ্ট আলোচনা শুরুর আগে একটা কথা বলতে চাই, যে দেখেন, আল্লাহ যাকে সম্মানিত করে কেউ তাকে অসম্মান করতে পারে না। এবং বেগম খালেদা জিয়া সর্বশেষ এটার প্রমাণ। তাকে মেলাইন করার জন্য তাকে মিথ্যা মামলা দিয়ে, দুইটা মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। তার প্রতি এত নির্মম অত্যাচার, অবিচার করা, প্রত্যেকটা লোক বাংলাদেশের দল মতের ঊর্ধ্বে উঠে, ইভেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যেগুলো ছিল তারও কোনো নেতাই মন্তব্য করেছেন। কিন্তু তারপরে আওয়ামী লীগ তাকে মেলাইন করার জন্য রাজনৈতিকভাবে দেখেন কিছু লোককে লাগিয়ে দিয়ে রাখছিল, সারাক্ষণ খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিদিন তাদের
2-4 লাইন না বললে যেন পেটের ভাত হজম হতো না। আওয়ামী লীগের নেত্রী তো যেভাবে ক্যারেক্টার উনি তো বলতেনই, শেখ হাসিনার বিভিন্ন কথা তো বলার, বক্তব্যে উনি তো সারাক্ষণই বলতেন। জি, কিন্তু আল্লাহ যদি তাকে সম্মানিত করতে চায় তাইলে কেউ এটা ঠেকিয়ে রাখতে পারে না। বেগম জিয়ার জানাজায় এই যে লক্ষ লক্ষ লোকের উপস্থিতি, এবং বাংলাদেশের ইতিহাসে বলা হয় যে জিয়াউর রহমানের জানাজাকে ছাড়িয়ে গেছে, অনেক বেশি লোক হয়েছে, এবং এটা প্রত্যেকটা পত্রিকায়, মিডিয়ায় এই খবরটি দেশি বিদেশি মিডিয়া আসছে, ইন্টারন্যাশনাল মিডিয়া। উনি প্রধানমন্ত্রী নেই, উনি বিরোধী দল নেত্রী নেই, উনি অসুস্থ দীর্ঘদিন থেকে। এই নেত্রীর মৃত্যুতে যেভাবে সার্কভুক্ত দেশগুলোর, সার্কের পররাষ্ট্রমন্ত্রী, এই ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের বিবিসি লাইভ করেছে ওনার জানাজা, সহ সার্কভুক্ত দেশগুলোর সব লোকজন কিন্তু চলে আসছেন, পররাষ্ট্রমন্ত্রীরা চলে আসছেন কন্ডোলেন্স জানাতে, এবং জাপানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত বিশ্বের সমস্ত বড় বড় দেশের হয় তাদের সরকার, রাষ্ট্রপ্রধান কিংবা তাদের রাষ্ট্রদূতরা, প্রতিনিধিরা শোক জানিয়েছেন। এটা বেগম জিয়ার জন্য দেশের লোক তো বটেই, এবং মানুষের উপস্থিতি। আপনি ওই দিন জানা যায়, আমি নিজে অংশগ্রহণ করেছি, এবং মৃত্যুর খবর পাওয়ার পরপরই আমি বসুন্ধরাতে থাকি, এবার কেয়ার হাসপাতালে একবারে পাশেই আমার বাসা। আমি ভোরবেলা ছুটে গেছিলাম, যখনও ফর্মালি ঘোষণা করা হয়নি যে উনি মারা গেছেন। আমি আমার সোর্সে খবর পেয়ে, টেলিফোন পেয়ে আমার ঘুম ভেঙেছে। আমি রাত্রে 3টের দিকে ঘুমাই, এবং 6টা বাজার কিছুক্ষণ পরেই আমি কিন্তু হাসপাতালে গিয়ে উপস্থিত হই, এবং পরের 10টা পর্যন্ত আমি ওইখানে ছিলাম, এবং আমার ইয়েতে আমি ফেসবুকে লাইভ করছিলাম, আমাদের যে একটা চ্যানেল আছে আমার দেশের। তো কথাটা, এবং আমি দীর্ঘ 20 বছর 90 পঞ্চম সংসদ, ষষ্ঠ, সপ্তম, এই 20 বছর, মানে এরপরে অষ্টম পর্যন্ত 20 বছর সময় ঘনিষ্ঠভাবে আমি বিএনপির বিট কভার করতাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কভার করতাম, দৈনিক বাংলা, মানব জমিন, এবং সর্বশেষ আমার দেশে। এই 3টে পত্রিকা আমি ঘনিষ্ঠভাবে ওনার অসংখ্য জনসভা কভার করেছি, নির্বাচনী 2-2টা নির্বাচন কভার করেছি, সারা দেশ ঘুরে বেরিয়েছি ওনার টিমের সাথে, এবং অসংখ্যবার ওনার অনেকগুলো ইন্টারভিউ আমি করেছি পার্সোনালি, এবং জনসভাগুলোতে যাওয়ার সময়, আসার সময় বিভিন্ন পর্যায়ে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। উনি যে সাংবাদিকদের প্রতি খুবই পজিটিভ ওনার ইয়ে ছিল, সবসময় খোঁজখবর নিতেন, এটা একটা পার্ট। তো আমি যে আলোচনাটা করছিলাম, দেখেন যে বেগম জিয়া ভারতের সাথে উনি যে কয়বার ভারত সফরে গেছেন, আমি কালকে একটা ছবি দেখছিলাম যে মনমোহন সিংয়ের সাথে উনি হাঁটছেন, যেটা সম্ভবত এটা 94-90 এই কোনো সময় একটা ছবি হবে। তো মনমোহন সিংয়ের সাথে উনি হাঁটছেন, ওই সময়ে দেখেই বোঝা যাচ্ছে যে উনি যে ওই যে বললেন যে আমার প্রভু নেই, প্রভু সামনে থাকলে এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ থাকে, আর বন্ধু থাকলে একরকম বডি ল্যাঙ্গুয়েজ থাকে। এটা যেমন জিয়াউর রহমানের ক্ষেত্রেও ছিল, উনি আমেরিকা ভিজিটে গেছেন, জাপান ভিজিটে গেছেন, চীন ভিজিটে গেছেন, প্রত্যেকটা জায়গায় জাতিসংঘ সফরে গেছেন, দেখেন অন্যরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ। এবং বেগম জিয়ার ক্ষেত্রে ওইটা দেখেছি। এবং ভারতের সাথে উনি যে ভারতের সাথে দেখেন, উনি কিন্তু কালকে রাজনাথ সিং ওইখানে গিয়ে সুখ বইতে স্বাক্ষর করছেন, জয়শঙ্কর এখানে চলে আসছেন। উনি অটল বিহারী বাজপেয়ীর সাথে বিএনপির সম্পর্ক ছিল ওই সময়, কাজ করেছে বিএনপি পারস্পরিক। এই জিনিসগুলো কেন, যখন আপনি আপনার দেশের মধ্যে আপনার শক্তি প্রমাণ রাখতে পারবেন, জনপ্রিয় নেতা হবেন, চোখে চোখ রেখে কথা বলতে পারবেন, হ্যাঁ, তখন আপনাকে কিন্তু অন্যরা সম্মান করবে। প্রভু কখনো তার বৃত্তকে সম্মান করে না। আপনি যখন ওই স্ট্রেচারে, ওই লেভেলে বন্ধু হিসেবে ওই অবস্থানে থাকবেন, তখন কিন্তু সম্মান করবে। এটা বেগম জিয়াও প্রমাণ করেছেন। ওনার মতো একজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানকে যেভাবে ভারত সম্মান প্রদান করেছে, ভারতের মতো এত বড় একটা দেশ, কিন্তু শেখ হাসিনাকে সেটা দেয়নি, তাকে আশ্রয় দিতে পারে, দেয়নি। এইটা গেল একটা সাইড। আমি যেটা বলছিলাম যে 96-এর পরে আপনি দেখেন দফায় দফায় যে বিষয়টা হয়েছে, 1/11-এর সময় তাকে কিন্তু দেশের প্রথম প্রস্তাবটা তার কাছে গেছিল, বেগম জিয়ার কাছে, এবং এটা প্রমাণিত, আমরা সাংবাদিক হিসেবে জানি, নাম জানি, কে গেছিল, কখন গেছিল, কয় ঘন্টা কথা বলেছিল এই কারাগারে গিয়ে, সংসদ ভবনের সেই স্পিকার এবং ডেপুটি স্পিকারের ইয়েতে বেগম জিয়া এবং শেখ হাসিনা ওইখানে কারারুদ্ধ ছিলেন, অন্তরীণ ছিলেন, কথা বলেছে। এবং তাকে প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল যে আমরা নির্বাচন দিব, আপনাকে ছেড়ে দিব, আপনি আমার মঈনুদ্দিন সরকারকে, ফখরুদ্দিন মঈনুদ্দিনের আর্মি ব্যাক গভর্নমেন্টকে, 1/11 সরকারকে আপনি স্বীকৃতি দেন এবং আমাদের নিশ্চয়তা দেন। উনি রাজি হন নাই, একই শর্তে শেখ হাসিনার কাছে গেছে, এবং শেখ হাসিনা এটা রাজি হয়। উনি কিন্তু এই 15 বছর দেশ শাসন করেছেন, স্বৈরাচারী হয়ে উঠছেন, এবং দেশের মানুষের উপর স্টিম রোলার চালিয়েছেন। কিন্তু নীতির ব্যাপারে খালেদা জিয়া আপোষ করেন নাই, এটাকে তাকে মাসুল দিতে হয়েছে। তাকে 2008 সালেরও নির্বাচনে যে এক ধরনের বিয়ে হয়েছিল, ক্যারিকেচার হয়েছিল, এটা কিন্তু
প্রণব মুখার্জি তার বইতে লিখে গেছেন যে কি কি শর্তে তখন হাসিনাকে ছেড়ে দেওয়া হলো এবং নির্বাচনটা হয়েছিল। এই যে বিষয়গুলা উনি এখানেও কিন্তু আপোষ করেন নাই। আবার উনি আপোষ করেছেন কখন দেখেন, বিএনপির সংসদীয় গণতন্ত্রে যখন প্রত্যাবর্তন করলো 91-এর নির্বাচনের পর, বিএনপির প্রেসিডেন্সিয়াল ফর্মে ছিল, কিন্তু খালেদা জিয়া দেখেছেন যে সংসদীয় গণতন্ত্রের পক্ষে অন্যরা সবাই দেশের মানুষ চাচ্ছে, উনি কিন্তু স্বেচ্ছায় তখন এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে গিয়ে 91-এর নির্বাচনের পর উনি মানে দেশের মানুষের স্বার্থে এই আপোষটা দেশের মানুষের সাথে উনি একইভাবে দেখেন 96 ইলেকশন করে 96 সালের নির্বাচনে যেটা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন তুঙ্গে, আন্দোলনে কিন্তু তাকে বিদায় করা হয়নি, উনি কিন্তু নির্বাচন দিয়েছেন। নির্বাচন দিয়ে ত্রয়োদশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অন্তর্ভুক্ত করে 6th পার্লামেন্ট বিলুপ্ত করে আবার নির্বাচনে গেছেন এবং পরের নির্বাচনে উনি হেরেছেন 12ই মার্চের যে নির্বাচন যেটা হয়েছিল। তো সেই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে প্রবর্তন করে গিয়েছিলেন এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যদি বহাল থাকতো তাহলে বাংলাদেশের এই যে ভোটারবিহীন নির্বাচনটা আর হতো না। শেখ হাসিনা কিন্তু এইটা থেকে আপনার বিচ্যুত হয়েছেন এবং এটা হয়েছে। আবার দেখেন এই শেখ হাসিনার সাথে যদি উনি সমঝোতা করতেন তাইলে তাকে কারাগারে যেতে হতো না, যেমন বলছিলেন। এবং উনি যদি লন্ডনে চলে গেছিলেন, উনি যদি না আসতেন, ফিরে না আসতেন, তাইলে তাকে কারাগারে যেতে হতো না। বারবার বলছেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। 2008 সালে যখন তাকে বলা হয়েছিল যে বাইরে চলে যাওয়ার জন্য, তখন কিন্তু উনি যান নাই, শেখ হাসিনা কিন্তু চলে গেছিলেন। এবং শেখ হাসিনা যখন আসতে দেওয়া হচ্ছে না তখন খালেদা জিয়া স্টেটমেন্ট করেছিলেন। শুধু তাই নয়, শেখ হাসিনাকে যখন অ্যারেস্ট করে, আগে হাসিনাকে অ্যারেস্ট করা হয়, ওনাকে যখন কারাগারে নিয়ে যাওয়া হয় তখনও উনি স্টেটমেন্ট দিয়েছিলেন। এবং শুধু তাই নয়, উনি বলছিলেন যে কারাগারে কোর্টের সামনে শেখ হাসিনার সাথে যে আচরণ করা হয়েছে আমি এটার নিন্দা জানাই, কন্ডেম করি। আমি কালকে পুরো স্টেটমেন্টটা পড়ছিলাম, ওই সময় যে স্টেটমেন্টটা করেছিলেন বেগম খালেদা জিয়া। তো উনি এত কিছুর পরও এত ধৈর্য ধরে, তাকে এত অপমান করার পর আপনি দেখেন ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে যখন বের করে দেওয়া হয়েছে, উনি কিন্তু প্রেস কনফারেন্সে এসে কেঁদে দিয়েছিলেন। এই যে জিনিসগুলা, এটা উনি ধৈর্যের পরিচয় দিয়েছেন বিভিন্ন ইয়েতে এবং তার প্রতিপক্ষকেও একটা সবসময় সম্মান করে কথা বলেছেন। বিদেশের সাথে সম্পর্কটা ওই পর্যায়ে রেখেছিলেন বলে বাংলাদেশের মানুষ, আমি এক লাইনে শেষ করছি, বাংলাদেশের মানুষ যে জিনিসটি চায় যে আমাদের ফরেন পলিসি কি হবে, আমাদের আচার আচরণ নেতা নেত্রীদের কি হবে, সেটা যারা চায় তাদের প্রতি মানুষ সম্মান জানাতে ভুল করে না এবং এটা জানা যায়, তারা প্রমাণ করেছে। হারুন রশিদ, একই প্রশ্ন যে প্রভু নির্ভর হয়ে কখনো ক্ষমতায় থাকতে চাননি এবং ক্ষমতায় আসতেও চাননি বেগম জিয়া। সেটি তো বাংলাদেশের একটা ফরেন পলিসি রয়ে গেছে যে আমরা তো সবার সাথে বন্ধুত্ব চাই, কারোর প্রতি শত্রুতা নেই। এখন ব্যাপার হচ্ছে দুইটা দেশের সাথে যখন রিলেশন হয় সেই জায়গাটা তো দেশের সাথে হবে, একটা বাংলাদেশ আর একটা দল। কিন্তু এটা দলীয় পর্যায়ে হয়ে গেলে সেই প্রবলেমটা তৈরি হয়। তো খালেদা জিয়ার ওই জায়গাটা যেটা হয়েছে যে উনি স্টেট টু স্টেট রিলেশনটাই তৈরি করতে চেয়েছেন। এখন শেখ হাসিনার শাসনামল নিয়ে বলা হয়, এটা অনেকেই বলেন এবং এটা বলাই যায় যে এটি দলীয় পর্যায়ে রিলেশনটা চলে গেছে। এবং শেখ হাসিনা নিজেও বলছেন যে আমরা ভারতকে যা দিয়েছি তারা জীবনে ফেরত দিতে পারবে না। তো এই জিনিসগুলো খুব স্পষ্ট হওয়া দরকার ছিল। কিন্তু যে জিনিসটা হচ্ছে যে আপনি খেয়াল করবেন যে এই যে পলিসিগুলো, এগুলো হচ্ছে যে একটা গাইডেড বাই হোম, মানে আমি বারবারই বলি পার্সোনালিটির জায়গা থেকে। আমি আপনাকে একটা অন্য উদাহরণ দিয়ে বলি যে বাংলাদেশের নির্বাচন কমিশন যে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের সময় ভালো কাজ করে, ভালো নির্বাচন হয়। এই সেম লোকজন কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে পারে না। এর মানেটা কি? মানেটা হচ্ছে যে সে আশ্বস্ত হয় যে আমি যে সরকারের অধীনে নির্বাচন করছি সে নিরপেক্ষ নির্বাচন করলে আমার কোনো প্রবলেম নাই। তাহলে বাংলাদেশের নির্বাচনী যে আইন আছে, নির্বাচন কমিশনের যে বিধিবিধান আছে, সেই বিধিবিধানের অধীনে কোনো নির্বাচন কমিশনার স্বাধীনভাবে মেরুদণ্ড খাড়া করে নির্বাচন করার চেষ্টা কি দেখেছে? দেখলে কি হয় সেটা আমরা দেখেছি। এটা হচ্ছে পার্সোনালিটি। আমি সেটাই বললাম। আমরা ভারতের যে একজন নির্বাচন কমিশনারের কথা বলি, তো এটা যে পার্সোনালিটির বিষয়। আপনি একটা মানুষ, আইন তো আমার আছে, আইনের জায়গা থেকে ওই আইনকে ধরে আমি কতটা দাঁড়াতে পারি, আমি সেই জায়গাটাই বলছি যে বেগম খালেদা যেটা হচ্ছে তার পার্সোনালিটির জায়গাটাই খুব স্ট্রং। আমি এই জায়গাটা বারবার আসি যে তিনি তার যে চরিত্রের জায়গাটি সেটি হচ্ছে বিরোধীদের প্রতি তার এক ধরনের সহমর্মিতা। এবং ওই কথাটাই বারবারই বলি যে বিরোধী দলের সাথে বিরোধিতা থাকবে কিন্তু মুখ দেখা দেখি হবে না, কথা হবে না। এটা তো সেদিনও এই বক্তব্যটা আমি কোথায় শুনছিলাম, উনি বলছিলেন।
কিন্তু বাংলাদেশের রাজনীতির একটি সমস্যা হচ্ছে বৈরিতা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন সময় চলে গেছে। এটাই নির্মোহ ইতিহাসের জায়গা যখন আসবে তখন পরবর্তী সময় আমরা একটা স্পষ্ট করব। একটু আগেই জাহেদ চৌধুরী বলছিলেন তার শাসনামলকে আমি একদমই আলাদাভাবে বিবেচনা করতে চাই। বেগম জিয়া যে আপনি 3বার বলেন তো এর ভিতরে একবার তো অল্প ফর দ্য টাইম বিং, এবং ওই নির্বাচনটার প্রয়োজনীয়তা হতো না যদি না উনি কেয়ারটেকার সিস্টেমের বাইরে চলে যেতেন। উনি কিন্তু করেই দিতে পারতেন। তো তখন আন্দোলনের তো প্রয়োজন ছিল, তখন কিন্তু জামায়াত আর আওয়ামী লীগ এক হয়েছিল। সুতরাং উনি ইজিলি বুঝতে পেরেছিলেন যে আসলে এটা টেক করা উচিত, কিন্তু ওই সময় তো আন্দোলন হয়েছে। আমরা তো নির্মোহভাবে ইতিহাস বলা উচিত। আমি সেটাই বললাম যে ওই সিস্টেমটা যদি উনি বহাল রাখতো তাহলে হয়তো বা ইতিহাস ভিন্নভাবে লেখা হতো। মানে আমরা কি কোথাও কি শিখছি সেটাও প্রশ্ন উঠবে এক সময়। কিন্তু বেগম জিয়া হচ্ছে, আমি পার্সোনালি যদি বলি যে উনি ডিফারেন্ট টাইপের মানুষ এবং তার ব্যক্তিত্ব অনেক উপরে, কিন্তু উনি তো রাজনৈতিক নেতা দিয়ে চলতেন। তো সুতরাং সব ক্ষেত্রে উনি তো একটা প্রশাসন যখন চালান, উনি তো প্রধানমন্ত্রী, বাট তার সঙ্গে তো প্রশাসনিক লোকজন আছে, সেটাও বিবেচনা করতে হবে। আমি চাইলেই কিন্তু আমার সব কিছু পারবো না। আপনি ধরেন, আপনি যদি অন্য জায়গাগুলো, আমি এইটা খুব বেশি করে এই সময় আলোচনা করতে চাই না। মানে বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসার একটি জায়গা, একটি পরিবেশ তৈরি হয়েছিল এবং সেটি অব্যাহত ছিল মানে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত, তার পতনের আগ পর্যন্ত। সেই প্রতিহিংসার রাজনীতিগুলো যাতে আর না আসে সেই জায়গাটা এখন আমরা দেখতে চাই। প্রতিহিংসার রাজনীতি, আপনার প্রতিহিংসার রাজনীতি কখন থাকে না? যখন সত্যিকারের অর্থে আইনের শাসন থাকে, যখন সত্যিকার অর্থে ডেমোক্রেটিক সিস্টেম কাজ করে, যখন সত্যিকার অর্থে প্রশাসন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে। কিন্তু বিচার বিভাগ তো আমাদের দেশে কখনোই স্বাধীন ছিল না। একদম স্পষ্ট করে আমি বলি, আপনি যদি এই সরকারের সময় বলেন, আপনি বলতে পারেন আমি হয়তো বা নানা কারণেই বলতে পারবো বিচার বিভাগ স্বাধীন, আমি কখনোই মনে করি না স্বাধীন। এখন ধরেন আলাদা সচিবালয় স্থাপিত হয়েছে, ওয়েট অ্যান্ড সি। বিচার বিভাগ স্বাধীন আপনাকে কতটা স্বাধীন ছিল ওটা 20 বছর পরে আপনার দূরবীন দিয়ে দেখতে হবে। ইট ওয়াজ রাইট, ইট ওয়াজ জাস্ট। মানে একটা দণ্ড দেয়া যখন প্রশ্নের মুখে পড়ে, সেই দণ্ড বাতিল করাই কি প্রশ্নবিদ্ধ হবে কি হবে না, এটা কিন্তু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আমি ওই জায়গাটি আবার বলি, খালেদা জিয়ার, বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব আলাদা, তার মানবিকতা অনেক বড়, সেটা এক জিনিস। কিন্তু শাসনামল বা অন্য জিনিস আমি ইতিহাসের আলোকেই বিশ্লেষণ করতে চাই। ধন্যবাদ। বাংলাদেশের প্রিয় দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন গৃহবধূ থেকে আপসের নেত্রী। আমাদের সাথে উপস্থিত আছেন জাহিদ চৌধুরী এবং হারুনুর রশিদ। ফিরছে আলোচনায়। হারুনুর রশিদ, আমরা একটু জানতে চাই বিশ্লেষকদের মতে যেটা হচ্ছে বেগম জিয়ার শূন্যতায় কিছুটা চ্যালেঞ্জ সামলাতে হবে বিএনপিকে। বেগম জিয়ার শূন্যতা তো বিএনপির জন্য চ্যালেঞ্জই, আপনি সেটা তো চ্যালেঞ্জ, কিন্তু সুযোগ রয়ে গেছে। উনি যে পথটা দেখাইছেন, উনি যে দেখিয়ে গেছেন, মানে আপনি তো বেগম জিয়ার শূন্যতা পূরণ করতে হলে তো আরেকজন বেগম জিয়া লাগবে, তো সেটা তো সম্ভব। সুতরাং চ্যালেঞ্জ তো, কিন্তু চ্যালেঞ্জ তো সম্ভাবনার দুয়ারও খুলে দেয়। এখন বিএনপির নেতৃত্ব অবভিয়াসলি তারেক রহমানের হাতে, খুব স্বাভাবিক কারণে এটা হয়েছে। তো বিএনপিকে আসলে যে জায়গার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে, সেই বেগম জিয়ার উদারতার জায়গাটা এস্টাবলিশ করতে হবে। তিনি যে আপসহীন চরিত্র ছিলেন সেই জায়গাটা বিএনপিকে আনতে হবে। ব্যক্তিগতভাবে দুর্নীতির বিরুদ্ধে খুব শক্ত অবস্থানে ছিলেন, সেই জায়গাটা ক্লিয়ার করতে হবে। তো এই জায়গাগুলো তো বিএনপির জন্য চ্যালেঞ্জ। কেন এটা আমি নিজেও মনে করি যে বিএনপির দলগত সংস্কারের প্রয়োজন রয়েছে। তারেক রহমান সাহেব 17 বছরের বেশি সময় ধরে দেশের বাইরে থেকে কিন্তু দলকে পরিচালনা করেছেন এবং শেষ পর্যায়ে উনি তো শেষ দিকে তো ভারপ্রাপ্ত হিসেবেই দায়িত্ব পালন করেছেন যখন তার বেগম জি অসুস্থ, তা পালন করেছেন। এবং দলটি সবচেয়ে বড় সাফল্য হচ্ছে আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনা নিজেই কিন্তু এই দলটিকে টুকরো টুকরো করতে চেয়েছিলেন, কিন্তু এটি সম্ভব না। এটি কিন্তু বিএনপির জন্য একটা বড় সাফল্য আর আওয়ামী লীগের জন্য একটা বড় ব্যর্থতা, আমি বলে রাখি। এবং এখানে আমি দেখেছি, এবং আমি একজনের নাম বলতেই চাই, লন্ডনে তারেক রহমান সাহেব, তিনি তার মতো করে এই কাজটি করেছেন, দলকে গুছিয়ে রেখেছেন, দল কিন্তু ভাঙা যায়নি। এটি কিন্তু একটা বিস্ময়কর ব্যাপারও। বাংলাদেশের রাজনীতিতে এটি আরেকটি অ্যানালাইসিসের বিষয় হবে যে এত চাপ, এত ঝামেলা, এত প্রলোভন, তারপরে কিন্তু বিএনপির দলগতভাবে কোনো ভাঙন তৈরি করা যায় নাই। আমি একজন লোককে কিন্তু বলতে চাই, আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু মাঠে এই বয়সে তারেক রহমানের নেতৃত্বে এখানে কিন্তু শক্ত অবস্থানে ছিলেন। আমি এটা বারবারই খেয়াল করছি। আমি তো মাঠে ঘাটের সাংবাদিক, অন্যান্য নেতাকর্মীরা তো আছেনই, তারা জেল জুলম খেটেছেন, তারা কারাগারে গিয়েছেন। এখন তারপরও বিএনপি দল হিসেবে তার সংস্কারের প্রয়োজন পড়বে। এখন নির্বাচনের আগে কতটি, আমরা জাহিদ চৌধুরীর কাছে, আমাদের হাতে সময় বেশি, জাহিদ চৌধুরী একই প্রশ্ন, এই যে শূন্যতা এবং সামনের ইলেকশনে আসলে বেগম জিয়ার এই শূন্যতা আসলে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা?
দেখেন, আমি এখানে একটি কথাই বলতে চাই যে জনাব তারেক রহমান যদি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে ভালো গুণগুলা, যেটা আজকে বাংলাদেশের মানুষ বারবার স্মরণ করছে, এইটাকে যদি উনি গ্রহণ করতেই পারেন, তার মাহাথির মোহাম্মদ হওয়ার দরকার নেই, তার আপনার অন্য কোনো উদাহরণ টেনে আনার দরকার নেই। এটাই এনাফ। এবং বাংলাদেশের মানুষ দেখেন বুঝিয়ে দিয়েছে। আরেকটি ঘটনা, বেগম জিয়া মারা যাওয়ার আগে হাদি মারা গেছে। তো হাদি মারা যাওয়ার পরে হাদির কিন্তু কোনো পরিচয় ছিল না, 1 বছরের একটা, মানে তার রাজনৈতিক জীবন কিংবা তার পরিচিতি মাত্র 1 বছরে। এই 1 বছরে এইরকম একটা তরুণ একটা ছেলে এত পরিচিতি কেন পেয়েছিল, মানুষের মনে দাগ কাটছিল এবং তার জানাজায় এত লোক কেন শরিক হয়েছিল, এটা কিন্তু একটা প্রশ্ন, একটা রিসার্চের গবেষণার বিষয়। আর বেগম জিয়ার জানাজায় কেন এই পর্যায়ে মানে মানুষ একবারে ভাত ভাঙ্গা উচ্ছ্বাস, এবং গত 2 দিন ধরে তার কবরস্থানে, যেখানে জিয়াউর রহমানের কবরের পাশে তার মানুষের ঢল নেমে গেছে, যে একবার দেখার জন্য, শ্রদ্ধা জানানোর জন্য মানুষ উপচে পড়ছে। এই বিষয়টা তারেক রহমান সাহেব যদি উপলব্ধি করতে পারেন, ঠিকমতো বুঝতে পারেন যে কেন আমার বাবা এবং মাকে মানুষ এতটা কেন ভালোবাসে, এবং এই হাদির ঘটনাটাও উনি যদি এখান থেকে নেন, যে এটা তরুণ ছেলে, মাত্র অল্প দিন মানুষ চিনে তাকে 1 বছরে, তার এখানে কেন গেল, তাইলে বাংলাদেশের মানুষের মনটা উনি বুঝতে পারবেন যে মানুষ কি চায়। বর্তমান তরুণ প্রজন্ম, দেশের মানুষ দল মতের ঊর্ধ্বে ওঠে, তারা কি চাচ্ছে, তারা চায় একটা বাংলাদেশে একটা মাথা উঁচু করে দাঁড়াবে, যে ইন্ডিয়া হোক আর অন্য কোনো পরাশক্তি হোক, আধিপত্যবাদী শক্তি হোক, তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারবে, সমতার ভিত্তিতে কথা বলতে পারবে। মানুষ এটা কিন্তু দারুণভাবে চায়। মানুষ দারুণভাবে চায় বাংলাদেশ সততার নীতিতে চলবে, যেটা জিয়াউর রহমানের শত্রুরাও তার সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেনি, বেগম জিয়ার ক্ষেত্রে প্রশ্ন তুলতে পারেনি, হাসিনা চেষ্টা করেও পারেনি। এই জায়গায় কিন্তু একবারে জিরো টলারেন্স, আক্ষরিক করতে, খালি মুখে বলা না, কাজ করে এটা প্রমাণ করতে হবে। তারপরে আপনাকে উন্নয়নের ক্ষেত্রে, দেশের মঙ্গলের ক্ষেত্রে এটা আপনাকে করতে হবে। উনি যেমনটি বলছেন যে দলের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, দলে উনি সংঘবদ্ধ রাখতে পারছেন, দলটাকে ইউনাইটেড রাখতে পারছেন তারেক রহমান সাহেব, এবং উনি ইউনাইটেড যে রাখছেন এইটাকে কাজে লাগিয়ে, এই ইউনাইটেড ফোর্সটাকে কাজে লাগিয়ে দেশ গড়ার কাজে বাস্তবতার নিরিখে এখনকার তরুণ সমাজ কী চায় এবং ধর্মীয় মূল্যবোধকে আপনি আরেকটা জিনিস খেয়াল রাখবেন। বাংলাদেশের 92%, এই 95% বলে 92% লোক হলো ইসলাম ধর্মে বিশ্বাসী, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, যে যার ধর্ম পালন করতে চায়। এই ধর্মীয় মূল্যবোধকে আপনি আপহোল্ড করতে হবে। আপনি খালেদা জিয়ার কফিন 3 জন আলেম বয়ে নিছেন, মানে বাংলাদেশে এই মুহূর্তে যারা খুবই পপুলার 3 জন আলেমই, আমি যদি বলি আপনার মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ এবং মামনুল হক সাহেব, কেন তাদের ওইটা তো দরকার ছিল না, তাদের ওই কফিন বয়ে যাওয়ার দরকার ছিল না, কেউ তাদেরকে বলেনি, তাদের মনের তাগিদ থেকে নিছেন। বুঝতে হবে যে কেন তারা এটা করেছেন, কেন কামাল হোসেন সাহেব হুইল চেয়ার নিয়ে খালেদা জিয়ার জানাজায় দৌড়ে চলে গেছেন। এত সমালোচনার পরও, বিএনপিকে একবারে ধুয়ে মুছে দেওয়ার পরও কাদের সিদ্দিকী সাহেব কেন ওই জানাজায় ছুটে গেছেন, এগুলোর কিন্তু মূল্যায়ন করতে হবে, এগুলো বুঝতে হবে। মানুষ দলমতের ঊর্ধ্বে উঠে কেন এই জানাজায় অংশ নিয়েছিল, মানুষ কি চায়, এই মানুষের মনের কথাটা আপনার পড়তে হবে, তাইলেই আপনি সফল হবেন এবং নির্বাচনে এটার ফলাফল আসবে। প্রিয় দর্শক, ডিবিসির বিশেষ আয়োজন এখানে শেষ হচ্ছে। ডিবিসির সঙ্গেই থাকুন।